ময়মনসিংহ বিভাগ থেকে এসেছেন ভাইজান গৌরীপুর থানা। ওনার লাইফ হিস্ট্রি শুনে কিছু সময়ের জন্য আপনিও থেমে যাবেন। প্রতারণার ফাঁদে পড়ে উনি নিঃস্ব অসহায় হয়ে গেছিলেন। কিন্তু মনে রাখবেন, যেই ফাঁদে ফেলতে চাচ্ছেন আপনি, আল্লাহ সেই ফাঁদটাকে প্রশস্ত করে দিয়ে হয়তোবা ওনার জন্য ক্বালু সালামুন কাওলাম মির রব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে আসতে পারে জান্নাত, সালাম, শান্তি। ওনাকে কোনো এক প্রতারক চক্র ধোঁকা দিয়ে দুবাইতে পাঠিয়েছিলেন। এ পর্যন্তই ঠিক ছিল। সেখানে কত কাবজাব, ওখানে যাওয়ার পর না কোম্পানি পেয়েছে, না চাকরি পেয়েছে, না ইতিহাস পেয়েছে। এখান থেকেই ধাপে ধাপে ওনাকে ব্রেক করতে থাকলেন। একদিন রাতে উনি নিঃস্ব অসহায় ঘুমিয়ে পড়লেন। পাসপোর্ট, মোবাইল, আশেপাশে যা ছিল সব কিছু কেউ একজন নিয়ে গেছে। আমি যদি ভুল না করে থাকি তাহলে তাদেরই কোনো ব্যক্তি। উনি রাস্তায় পড়ে গেলেন, সাহায্য চাইলেন পৃথিবীর একমাত্র সাহায্যকারী, যার কাছে চাইলে বিনা কারণে, বিনা দ্বিধায়, বিনা লাভে, বিনা লোভে তিনি সাহায্য করেন, আর তিনি ছিলেন রহমান। আল্লাহ, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, অতি নিকটেই ছিল তার সাহায্যকারী আল্লাহ। আল্লাহ ওনাকে একটা মাধ্যম মিলিয়ে দিয়েছেন। এরপরে সুদীর্ঘ ১.৫ বছর মাথার ঘাম পায়ে ফেলে উনি বলেছেন, আমি জীবনে যত কষ্ট করেছি ছোট্ট লাইফে, ওই ১.৫ বছরের মতো কষ্ট আমার লাইফে আর কোনো দিন হয় নাই, হয়তো বা হবে না। চলুন এই বিরল ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত কি ঘটেছেন আমরা একটু লং হিস্ট্রি নিয়ে ওনার কাছ থেকে শুনব। তারপর আমাদের কাছে কেন এসেছেন, হাবিব ট্রাভেলসে কীভাবে পেয়েছেন, এখন হাবিব ট্রাভেলস থেকে যেতে চাচ্ছেন। আমাদের অফিসটা দেখেছেন, আগেও কয়েকটা অফিসে ধোঁকা খেয়েছেন। মধ্যখানে বলেছেন, আমি আগেও একটা অফিসে গিয়েছিলাম, তাদের অফিস আর আপনাদের অফিস আসমান আর জমিন ব্যবধান। মনে রাখবেন, যেখানে আল্লাহ, মানে যে পরিবেশের দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ে, তো বুঝে নেবেন তার কাছ থেকে সঠিক কিছু পাওয়া যেতে পারে। আমাদের এখানে কোনো ধোঁকাবাজি নেই, আগে কোনো ভিসার টাকা নেওয়া হয় না, প্রশ্নই আসে না আপনাকে ধোঁকা দেওয়া হবে ইনশাল্লাহ। চলুন তাহলে ভাইজানের কাছ থেকেই বিস্তারিত জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনি একটা ছোট্ট ছোট্ট বয়সের মানুষ। জি এই ছোট্ট বয়সে এত বড় ধোঁকা এই ২-৩ বার জি কিভাবে খাইলেন? আমি ধোঁকাটা খাইছি। একটু আমাদেরকে বিস্তারিত হ্যাঁ, বলেন, বিস্তারিত শুনবো বলছি। আর কি, মানুষ আমি শুনবেন। আপনার প্রথম থেকেই মানে অনেক শখ, আমি বাইরে যাব। আলহামদুলিল্লাহ। তারপরে আমার মাকে আমি বলছি, মা আমি বাইরে যাব। তো আমার মা বলতেছে, আমার মামা তো লোক বিদেশ পাঠায়, তো আমার মামার কাছে আমি ফোন দিই। তো মামার কাছে ফোন দেওয়ার পরে আমার মার মামা উনি বলতেছে, আচ্ছা ঠিক আছে, ওর পাসপোর্ট করতে বলো, ও পাসপোর্ট করলে ওকে আমরা বাইরে একটা পাঠাবো, সৌদি আরবে। তো আমার মাকে বলছে ১,২০,০০০ টাকা লাগবে, ওনাকে দুবাই পাঠাবে আমাকে। তো ১,২০,০০০ টাকার মাধ্যমে আমাকে দুবাই পাঠাবে। করে এরকম করে প্রথম এক ফ্লাইট বুক করছে। ফ্লাইট করার পরে উনি আমার বলতেছে, আগামীকাল ফ্লাইট ক্যান্সেল, ফ্লাইট দিবে আগামীকাল, বসে ফ্লাইট ক্যান্সেল। এরপরে আমি বাসায় চলে আসছি। আসার পরে আবার ফোন দিছে, ফোন দিয়ে উনি বলতেছে আরও ১,৩০,০০০ টাকা লাগবে। আমি আবার ওনাকে ১,৩০,০০০ টাকা দিলাম। টোটাল ওনাকে ২,৫০,০০০ টাকা দিলাম। ২,৫০,০০০ টাকা, সব মানে ২.৫ লক্ষ, মানে চাইতেছে দিতেছেন এরকম? হ্যাঁ দিছি ২,৫০,০০০ টাকা। কিন্তু আপনাকে আগে কিছুই দেয় নাই? আগে ভিসা না, টিকিট এগুলো কিছু দিছে? আগে আমাকে এমন ট্রাভেলসে আনছে, ট্রাভেলসে নেওয়ার আগে টাকা নিতেই মানে আছে। টিকিটও দেখাইতেছে, ভিসাও দেখাইতেছে। আচ্ছা। তারপরে আমি কি করছি, একদিন কইছি ওই ভিসাটা আমাকে দেন। তো ওই ভিসাটা আমার দেওয়ার পরে আমি দেখি ওই ভিসা আমার ছবি পাবো, কিন্তু নাম অন্যজনের। তার মানে ধোঁকা, ভুয়া। মানে হ্যাঁ, আমাকে একটা এই ধোঁকা করে দিচ্ছে। তো তারপরে এরকমভাবে আমি চলে পরে আমি ওনাকে বললাম, আপনি আমার নিজের মানুষ, আপনার সাথে কেন এই কাজটা করলেন? আচ্ছা। পরে উনি মাপ চাইছে। চাওয়ার পরে উনি আবার নেক্সট টাইমে আবার বলতেছে, কয়েকদিন পরে কয়েছে, ৪,২০,০০০ টাকা লাগবে, তাহলে আরও টাকা দিতে হবে আমার। পরে আমি কী করবো, আমি তো পাসপোর্ট দিয়ে ওনার কাছে দিয়া বসে করছি, তো আমার যাইতেই হবে। তারপরে আমি আবার কি করছি, মা অনেক কষ্ট করছে, মার কানের লাস্ট, গলার স্বর্ণের চেনগুলা, হাতের চুড়িগুলো লাস্টে আমার একটু জমি ছিল, ওইটাও বিক্রি করে দিছি। দেওয়ার পরে ওনারে টাকা দিছি। লাস্ট কি করছে, আগামীকালকে ফ্লাইট বলছে, আমি ময়মনসিংহ থেকে ঢাকা আসছি, আমার এয়ারপোর্টে এনে উনি বসায় রাখছে, কিন্তু আমার ফ্লাইট দেয় নাই। তারপর ফ্লাইট ক্যান্সেল দ্বিতীয়বার। দ্বিতীয়বারের মাথায় উনি আমাকে আবার বলছে, তোমার ফ্লাইট হবে না। এমন করার পর আমি বলছি, কেন? তাহলে আমার টাকা ফেরত দেন।
উনি টাকা দেবে না। পরে আমি ওই যেই ওই অফিসে গেছি, উনি বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি একটু ধৈর্য ধরো, তোমার ফ্লাইট দেবো। তো আমি তো দেখতেছি আমার ভিসার মেয়াদ আছে একদিন, মানে আজকে রাত 12টার পরে আমার ভিসার মেয়াদ শেষ। আয় হায়। তো উনি আমাকে আজকে রাত্রে 1টার দিকে দিছে, টিকিট দিছে, আগামীকালকে সকালবেলায় আমার ফ্লাইট 11টায়। তো উনি দিছে, আমি ওইখান থেকে রাত্রে 1টা বাজে নিয়ে পাসপোর্ট ভিসা নিয়ে আসতে আসতে আমার বাসায় রাত্রে 1:30 বাজে গেছে। তখন আমি কারো কাছে বিদায়ও নিতে পারি নাই, যে আমি যে অবস্থা আছি এই অবস্থায় আমি ঢাকা চলে গেছি, শুধু একটা গেঞ্জি পিনে আয় হায়। আর স্যান্ডেল পিনে আমি বাইরে চলে গেছি। আহা। এ হচ্ছে আমার কষ্ট। পরে ওইখানে গেলাম দুবাই শারজাতে। তো শারজাতে যাওয়ার পরে উনি আমারে বলছে তুমি ওইখানে গিয়ে আমারে ফোন দিও, তোমার লুকাইশা নিয়ে যাবে। তো আমি ওনাকে ফোন দিছি, কিন্তু উনি আমার ফোন ধরে না, ধরে না, কোনো খবর নাই। পরে আমি অনেকক্ষণ রাত্রের 2টা 2:30 পর্যন্ত ওই দেশে আমি শারজা এয়ারপোর্টে বসা। তো লাস্টে পুলিশের সাহায্যের মাধ্যমে আমি ওইখানে গেলাম। আয় হায়। তো এক লোক আমাকে রিসিভ করছে, কিন্তু যে রুমে গেছি রুমে কোনো কিছু নাই, শুধু একটা কার্পেট বিছানো আর আমি আর ওই লোক। উনি বলতেছে এটা আমাদের নতুন রুম, তোমার এখানে রাখছি, কালকে আর লোক আসবে আমাদের। তো এই কথা বলার পরে উনি আমার রাত্রেবেলা ওই দেশের পাকিস্তানি খবুজ ওইগুলো 1 পিস দিছে আর ডাল দিছে, আহা। ওইটা খায় আমি রাত্রে ঘুমাইছি। সকালবেলা আমি ঘুমেতে ওইটা দেখি আমার পাসপোর্টও নাই, ফোনও নাই, মানি ব্যাগও নাই, ব্যাগগুলোও নাই। আয় হায়। তারপরে আমি কি করবো, হাই হাই ওই হতাশ লোকে হয়ে নিয়ে গেছি। গেছে। পরে আমি ওইখান থেকে রুমেতে বের হইয়া একটা মসজিদের সামনে গেছি, ওইখানে গিয়ে নামাজ পড়ছি। নামাজ পড়ে মসজিদের সামনে বসে আমি চিন্তা করতেছিলাম কী করবো আমি, এখন তো আমি নিঃস্ব। তারপরে ওই জায়গাতে এক ইন্ডিয়ান ভাই, উনিও মুসলিম, উনি অনেক ভালো মানুষ। ওনার মাধ্যমে আমি ওনারে বলছি, হালকা হিন্দি বুঝি, ওনারে বলছি যে ভাই আমি এই সমস্যা, আমি এখন কি করব। পরে কত নাম্বার ফোন দিছি বাংলাদেশে, আমি বলছি কত। পরে বাংলাদেশ থেকে আরেকজনের কাছে ফোন দিছে, ওই আমার এক পাশের এক ভাই নাম হৃদয়, ওনার বাবা ওনার ভাই ভাগিনা সবাই একসাথে থাকে। উনি আসার পরে আমাকে ওই দেশে রাত্রে 3টা বাজে ওই মানে একবারে শেষ সীমানা, দুবাইয়ের বর্ডার শেষ সীমানাতে আমার নিয়ে গেছে, আহা। শুধু পাহাড় আর পাহাড়। আহা। আল মাসাফা কোম্পানি, পানির কোম্পানি, ওইখানে আমারে নিয়ে গেছে। ওইখানে নেওয়ার পরে আমি আপনার ইয়ার কাজ, যে এত্তেসালাত নেট টাওয়ারের কাজ করছি, রাত দিন 24 ঘন্টা কাজ করছি। আমি কিছু বুঝি না, মানে আমি কান্না করি আর বলছি আমি কেন বিদেশে আসলাম, আহা। তার মধ্যে এত কষ্ট। 3 দিন করার পরে 170 দিরহাম পাইছি। ওই 170 দিরহাম পাওয়ার পরে একটা ফোন কিনলাম। এরপরে যে দেশের লোকের সাথে যোগাযোগ হলো। হ্যাঁ। তারপরে ওইখানে থেকে ছাগল পালছি। তারপরে ওই যে আরবির ঘরে কাজে গেলাম, আহা। ওইখানে কাজ ছাগল করলাম। পালছে, আরে আল্লাহ। মানে অনেক কষ্ট করছি। আমার লাইফে আমি এত কষ্ট করি নাই, যে আমার এই 24 বছর বয়সে, হয়তো গরিব ঘরের সন্তান, আমি অনেক কষ্ট করছি ওই দেশে, রাস্তায় ঘুমাইছি। আয় হায় হায়। আমি কখনো এতটা কল্পনা করি নাই যে নিজের আত্মীয়র মানুষের মাধ্যমে গেলে যে এরকম ধোঁকা খেতে হয়। আমি চাই না আমার মতন আর কেউ যেন এরকম ধোঁকা না খায়, বুঝছেন। তারপরে আপনাদের এই হাবিব ট্রাভেলসে আমি আসছি, আপনার ভিডিও দেখলাম। তারপর ওখান থেকে 1.5 বছর যে আবার প্রবাসে গোলামি করলেন একটা জি। বাসায়, সেখানে কিভাবে গেলেন? ওইখানে ওই যে আমার ওই পরিচিত মাধ্যমে ভাই গ্রামের এক ঈদে করে, ওনার নাম, ওনার বাবা আরবির বাগানে কাজ করে, তো মাজরাই। তো ওনার বাবারে বললে ওই আরবি ভাষায় আমার ঢুকাইছে, কইছে অনেক গরিব। তো এই কথা বলে ওনার বাসায় ঢুকাইলো, করলাম। 1000 টাকা স্যালারি ছিল, এরকমভাবে অনেক কষ্ট করছি। এই পৃথিবীটা এখনো টিকে আছে ভালো মানুষ আছে বলেন। আল্লাহ বলেছেন একজন ব্যক্তিও যদি থাকে, আল্লাহ বলতে পারেন, তবে এই পৃথিবী ধ্বংস করা হবে না। আরও একটা আশ্চর্যজনক ঘটনা শুনবেন, আমি একটু মধ্যখানে ব্রেক করে দিয়ে বলছি। এই পৃথিবী থেকে যেদিন হুজুর উঠে যাবে, সেদিন পৃথিবী আল্লাহ ধ্বংস করে ধ্বংস ফেলবে। করে দিবি। তো এখানের মধ্যে সাহায্যকারী বোঝানো হয়েছে। হুজুর মানে হাজারা ইয়াহজুরু হাজরান ফাহুয়া হাজিরুন ওয়া হুজিরা ইয়াহজুরু হাজরান ফাহুয়া মাহজুরুন। আল আমরু মিনহু হুজুর হাজির, অর্থাৎ উপস্থিত থাকা। হুজুর মানে আপনার বুঝে নিয়েন না যে পাঞ্জাবি টুপি, এটা একটা লেবাস, কিন্তু হুজুর মানে উপস্থিত, হাজির থাকা, উপস্থিত। ব্যাখ্যা নেবেন আপনারা একসময় পারবেন। মূল কথা হচ্ছে, যদি ভালো মানুষ না থাকতেন, ওনাকে আমরা যারা ধোঁকা দেয়, যারা মানুষকে ক্ষতি করে, যারা মানুষকে, মনে রাখবেন আপনারা টিকেই আছেন ভালো মানুষের কারণে। ভালো মানুষ যেদিন হারিয়ে যাবে, সেদিন আপনাদের এই দুনিয়াতে আল্লাহ মাটি আর আসমান জমি, ইজাসামাউন ফাতারত, আসমান জমিন ধূলিসাৎ, দীর্ণ বিদীর্ণ, চূর্ণ বিচূর্ণ করে আপনাকেও খালাস করে দিবে। অতএব উনি যখন বিপদে পড়েছিলেন, ওই ভালো মানুষগুলো যদি হাত না বাড়াতেন, এই মানুষটা আমার মনে মারা যাইত।
ওই ভালো মানুষগুলোর জন্য খারাপ মানুষরা বেঁচে আছেন, এই মানুষগুলোকে কখনো কষ্ট দিবেন না ভাইজান। কখনো মায়ের গয়না বিক্রি করে সম্পত্তি বিক্রি করে গেলেন, 1.5 বছর কষ্ট করলেন, ফেরত আসছেন। জি। হ্যাঁ, এখন কি চিন্তা? এখন চিন্তা ভাবনা আমি ফেরত চলে আসছিলেন কেন? ফেরত চলে আসছি কেন, তখন বাংলাদেশে গন্ডগোল ছিল, ওই দেশে সাধারণ ক্ষমা দিয়েছিল সরকারে। তো আমি বাংলাদেশ এম্বাসিতে গেছি পাসপোর্ট বানাবো, তো ওনারা 3 মাস বলতেছে। তো বাংলাদেশে গন্ডগোল ছিল বলতে ওই যে আমাদের এনসিপি, হ্যাঁ, এনসিপির হ্যাঁ। ওই এটার সাথে কি আপনি জড়িত ছিলেন? ওখানে যে হাঙ্গামা করলো, মিছিল মিটিং না, করলো, না। জেলে ঢুকাইলো না, না, আমি তো ছিলাম আপনার ইয়াতে, অন্য জায়গায়। আমি ছিলাম আপনার মাসাফি, একবারে গ্রাম সাইড। মানে আমি যদি ভুল না করি, এনসিপির সময় 70 জনকে বা এরকম ধরেছে, ধরার পরে তাদেরকে নিয়ে গেছে, পরে সাধারণ ক্ষমা করে দিছে, ছেড়ে দিছে। এরকম আপনি ওদের মধ্যে একজন, না, মানে মুক্তিযোদ্ধাদের একজন? না, না, আমার 24-এর না, মুক্তিযোদ্ধা? না, 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 আমি তা ঘরের বিষয়, মানে বাইরে যাওয়া যায় না। বুঝতে পারছি। তো তখন সাধারণ ক্ষমা দিছে সবাইকে, সেই ক্ষমার সাথে আপনারাও চলে আসছেন। শুধু আমি না, পুরা অল বিশ্বে যত কান্ট্রির লোক আছে সবাই, যাদের ভিসা নাই, পাসপোর্ট নাই, চাইলে ভিসা লাগাইতেও পারবেন, চাইলে আবার দেশে ফিরেও আসতে পারবেন। আলহামদুলিল্লাহ, কত বড় সুযোগ দিয়েছে আমাদের। ওই ঘটনার পরে সবাইকে যখন ছাড় দিয়েছিলেন, ক্ষমা করেছিলেন সাধারণ ক্ষমা, তখন ওই সাধারণ ক্ষমার মধ্যে ভাইরা যদিও ওর সাথে ছিল না, কিন্তু ওনারা আলাদাভাবে ওই তাদের জন্য সারা পৃথিবীতে যারা ছিল নাগরিক, ওদের সবাইকে ক্ষমা করেছেন। হ্যাঁ, সবাইকে। জি, তখন আপনি আর নতুন করে না করে আপনি চলে আসছেন। আমি নতুন করতে চাইছি, আমি অনেক চেষ্টা করছি, বাংলাদেশ এম্বাসিতে গেছি, আমি পাসপোর্ট বানাবো। তো ওনারা বলতেছে 3 মাস সময় লাগবে। তো সরকার সাধারণ ক্ষমাই দিছে 1 মাস। তো 3 মাস, তাহলে তো আর 2 মাস, তাহলে তো আমার হবে না, তাই বিষয় লাগাইতে পারবো না কোনো, তাই সে আবার ফিরে আমি অবৈধ হতে থাকবো। তো আমার তো অনেক টাকা ফাইন হয়ে গেছে। আমি ভাইয়ের এই কথার মধ্যে একটু ব্রেক করে দিতে চাই। প্রবাসে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ আছে আমাদের বাংলাদেশে। এই জায়গাটায় একটু সরকার দৃষ্টি দিতে হবে। একটা পাসপোর্ট করতে যদি 3 মাস চলে যায়, তাহলে ওনার লাইফটা ওখানে ব্রেকও হয়ে যেতে পারে। অতএব সরকারি কাজগুলো যেন সেকেন্ডে হয়ে যায়। আমরা জানি যে সরকারি কাজ ভালো কাজ, সরকার সরকার চাইলে দ্রুত করতে পারে। কারো যদি একদিনে 24 ঘন্টার আগে ভোটার আইডি হতে পারে, তাহলে কেন ওনার পাসপোর্ট হতে 30, 90 দিন, মানে লাইফ ব্রেক হয়ে যাবে এমন। চেষ্টা করলে মনে হয় সবই সম্ভব। এগুলোতে একটু মনোযোগ দিলে আমার মনে হয় দেশ আরও সুন্দর হবে, প্রবাসীরা আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমি যদি ভুল না করে থাকি, এই ভিডিওতে আপনারা যারা পাসপোর্ট জটিলতায় ভুগছেন বা কে কী জটিলতায় আছেন, একটু নিচে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়ে যদি কারো নজরে পড়ে, আপনার এই বিপদটা দেখে যদি আমাদের চেঞ্জ হয়, যদি সংস্কার হয়, তাহলে আমরা হয়তো বা বাকি জীবনে পরবর্তী প্রজন্ম সুখে থাকবেন। জি ভাইজান। তারপরে ওইখানে আমি গেলাম, তো ওনারা 3 মাস পরে চিন্তা করলাম না, আমি দেশে চলে যাব, কারণ 3 মাস তো থাকা তো আমার অবৈধ হবে। তখন আমি, যে আমার মালিক ছিল, উনি বলতেছে, মোহাম্মদ তুই দেশে চলে যা, আবার ফিরে আসতে পারবি। তো আমি কি করছি, একটা ইয়াতে গেছি, টাইপিং সেন্টারে গিয়ে ওইখানে বলছি যে ভাই আমার একটা লস পাসপোর্ট লাগবে, লস পাসপোর্ট একটা পেপার দিতে। তো ওই দেশের 100 টাকা নিচে একটা লস পাসপোর্ট দিছি, আহ, লস পাসপোর্টের পেপার দিছে। লস পাসপোর্ট দেওয়ার পরে আমি আবার কি করছি, ওইটা নিয়ে আবির ইমিগ্রেশন দুবাই, আবির চিনি আমি। ওইখানে গেছি, আবির ইমিগ্রেশন গেছি। যাওয়ার পরে ওনারা দেখছে কি সমস্যা, আমার পাসপোর্ট না, আমি দেশে চলে যাবো। কারণ ওই যে লস পাসপোর্ট দেখলে আর কিছু চায় না, জানো আমার পাসপোর্ট নাই, তখন এটা থানার একটা পারমিশন দিয়ে দিছে ওরা। তো ওইটা দেওয়ার পরে ওনা আমার ফিঙ্গার নিছে, ছবি তুলছে, আজকে ফিঙ্গার নিছে, কালকে কয় তুমি কালকে দেশে চাইতে পারো। ভাবা যায় কি, যে দেশে জন্মাইছি আমি, সে দেশের সার্ভিস নিতে লাগবে 3 মাস। আর যে দেশ আমাকে চিনে না, জানে না, সে দেশ আমাকে ইমার্জেন্সি সার্ভিস দিয়েছে অনলি 1 দিন। এটা আসলে কোন ভাষায় প্রকাশ করবেন? আমি কতগুলো কথা বললে আপনাদের হৃদয়ের গভীরে ঢুকাতে পারবো তা ভাষা বোধগম্য নয়। শুধু এতটুকু এই জায়গা থেকে একটা শিক্ষা নিতে পারি, আমার দেশের নাগরিক 3 মাস সময় লাগবে পাসপোর্ট পেতে, সেখানে মাত্র 1 দিনে উনি কাগজ দিয়ে হোক, যেমনি হোক, মানে এমন একটা সিস্টেম করা হোক। ও এখন যদি এখানে কেউ ব্যাখ্যা করেন একটা স্লিপ নিতে কয় মিনিট সময় লাগে, তাহলে স্লিপের ব্যবস্থা আপনারাও করেন, এমন একটা সিস্টেম করেন যেন উনি সারা পৃথিবীতে ছয়লাভ হতে পারে। এটা না থাকলে ওইটা, একটা মানুষ তার বডি আছে, সে ব্যক্তিটা যখন উপস্থিত থাকবে, বাকি সব ন্যাশনালিটি যা কিছু আছে, সিকিউরিটি, এগুলো আপনারা নিজেদের মতো করে তারপরে আমি ওইখান থেকে একদিন সময় দিছে, আমি রাত্রে টিকিট কাটছি বাংলাদেশের 600 টাকা, মানে ওই দেশের 600 টাকা দিয়ে, জি। সিঙ্গেল টিকিট, ফ্লাই দুবাই। তারপরে আমি এয়ারপোর্টে আসছি, এয়ারপোর্টের পাসপোর্ট চেক করছি, জিজ্ঞাসা করছি কী প্রবলেম। তো আমি তো আর বললাম আমার এই সমস্যা হয়েছে, দেখ সব কিছু এখানে আছে, ওনারা দেখছে, দেখার কথা, ইনশাল্লাহ আপনি যেতে পারেন। বাহ, মাশাল্লাহ। এরপরে আপনি আপনার সকল কষ্টকে পিছনে ফেলে
নতুন করে স্বপ্ন দেখার জন্য, যে জনম দুঃখিনী মা নিজের কানের দুল আর গলার চেইন, সকল সৌন্দর্যকে বিমোহিত না করে নিজে সব কিছু বিসর্জন দিয়ে সম্পত্তি বাবার গোছানো, বাবা যা রেখে দিয়েছেন মাথা গোজার জন্য, সে পায়ের নিচের মাটিটুকু বিক্রি করে গিয়েছেন যিনি, তিনি আবার দিন শেষে ফিরে এসেছেন সেই মাতৃভূমিতে। এসে দেখেন তার আগে যা রেখে গেছেন তার কিছুই নেই। এখন উনি আসলে কিভাবে সিদ্ধান্ত নেবেন, আসলে কাকে বিশ্বাস করবেন, যার কাছে গেলে আবার ধোঁকা খাবে না? একজন যদি করে দোষ, এর পাপ পড়ে সবার ঘাড়ে। মানে সহজ একটা কথাই বলি, চাওয়ালে আগুন দিলে ঘর পোড়া যায়। একে দোষ করে সবাই ব্যথা পায়। এখন আপনি কিভাবে হাবিব ট্রাভেলসের জন্য পেয়েছেন আমাদের, আসছেন আমি বা কি আশা? আপনাদের মাধ্যমে আমি টিকটক ফেসবুক দেখি, তো টিকটকের মাধ্যমে দেখলাম আপনার ভিডিওগুলো। আমি আর আমার মাই মানে প্রায় সময় মাশাআল্লাহ। আমার মারও দেখে। আমি গতকালকে রাত্রেও মারে দেখাইছি। আমি আপনার মাকে আমার সালাম বলবেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আমি আলাইকুম। গতকালকের রাত্রে আমি মারে দেখাইছি, মা আমি এই জায়গাতে যাবো এখানে, কয় তুই চিনস? মা একটু ভয় ভয়, কারণ একবার ধোকা খাইছি। মাই ভয় ভয় কয় তুই এখানে যাবি এত দূরে? আমি বলছি ইনশাল্লাহ বিদেশ যায় আর না যায়, কিন্তু উনার মাধ্যমে আসছি, উনাকে দেখছি, কথা বলতে এতে আমার মনে শান্তি, আলহামদুলিল্লাহ। আর কোনো কিছু না। আর আলহামদুলিল্লাহ। বিদেশ যায় আর না যায়, কারণ এত ভালো মানুষ একটা পাইছি আর এত জায়গা থেকে আসছি, যেন কেউ এখানে আসে ধোকা পাবে না। কারণ আপনাদের কথা কাজে আমরা আগে টাকা নেই না, তাই ধোকা দেয়। ওনারা আমার থেকে আগে টাকা নিছে। প্রথম বলছে মেডিকেলে 10,000 এই কথা বললেন নিছে, আবার ফিরে আবার মেডিকেল কথা বলে আবার নিছে 10,000 বিষয়টা। এমন টিকা নেওয়ার পরে ইয়া করছে, তো অনেক কষ্ট করছে, অনেক ভয়ও দেখাইছে আমাদেরকে, যদি আমরা মামলা করি ইয়া করি, অনেক ভয়ও উনি দেখাইছে আমাদেরকে, অনেক ভয়। তার জন্য আমার ফ্যামিলি তো এতটা জন্য থানায়ও জানে, কারো জানা যায় নাই। এই ছোট্ট বয়সে উনি যদি এভাবে ভেঙে যায় বারবার, তাহলে মন ভেঙে যায়। জনম দুঃখিনী মা, তিনি সাহস জুগিয়েছেন এখনও। ভিডিওটা মাকে দেখানোর পরে মা আবার ওনাকে উৎসাহ দিয়েছে, বাবা যাও, হাবিব ট্রাভেলসে গিয়ে দেখো, কথা বলো, তোমার বিবেক যদি বলে ঠিক আছে, তবে আমিও তোমার সাথে যাব। এখন উনি এসেছেন, কথা বলেছেন, মা আসবেন কোনো একদিন, পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। দেখতে পারবেন। আল্লাহ মাকে সুস্থ রাখেন, মাকে মাথার উপর ছায়া হিসাবে রাখেন, মায়ের দোয়া যেন সবসময় থাকে। আর ভাইজানকে বলবো, মা যতদিন আছে কোনো রাগারাগি না করে, মাকে ভালোবাসা দিয়ে, মাকে স্নেহ মমতা দিয়ে, মা যেরকম আপনাকে আগলে রেখেছেন, আপনার দায়িত্ব এখন মাকে আগলে রাখা। মা ভালো থাকলে আবার পুরো পৃথিবী ভালো। মনে রাখবেন, আপনি যদি ভিক্ষা করতে করতে মাটির নিচেও পৌঁছে যান আর মায়ের দোয়া যদি শুরু হয়, তবে ওখান থেকে গাছের মতো করে উঠে শাখা প্রশাখা ছেড়ে আল্লাহ আপনাকে কোটিপতি বানিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। মায়ের দোয়া থাকুক, মা আপনার জন্য সালাম থাকলো, দোয়া করবেন আমাদের জন্য। বিদায় নিচ্ছি। আপনার হিস্ট্রি, দুঃখ কষ্ট শোনাতে আমাদের হাবিব ট্রাভেলসে আসতে পারেন। প্রবাস জীবনটা হোক সুন্দর, এখানে যেন কেউ কষ্ট না পায়, সকল প্রবাসীদেরকে আমাদের এই ভিডিওটি উৎসর্গ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।